বিষয় ঈদের খাদ্যাভ্যাস। ঈদের দিনের খাবারে স্বাভাবিক সময়ের চেয়ে কী ধরনের পার্থক্য আসতে পারে? ঈদের দিনে আমাদের তো আসলে একটু বিশেষ খাবার দাবারের আয়োজন থাকে, কারণ ঈদ মানে তো আমাদের একটা বিশেষ দিন। বিশেষ দিনে বিশেষ খাবার থাকবে, এটা খুব স্বাভাবিক। তবে একটু কথা মাথায় রাখতে হবে, ঈদ হচ্ছে স্পেশাল দিন। স্পেশাল দিনে স্পেশাল খাবার থাকবে, তবে সবসময় মাথায় রাখতে হবে এই দিনে খাবারের কোয়ালিটির চেঞ্জ আসবে, মানে কোয়ালিটি বাড়বে কিন্তু কোয়ান্টিটি বাড়বে না, এটা সবার আগে মাথায় রাখতে হবে। মানে ঈদের দিন বলে যে আমি অনেক বেশি খাবার খাবো, এই ধরনের টেন্ডেন্সি আমাদের বাদ দিতে হবে। খুব পরিমিত পরিমাণে খাবার খেতে হবে। তবে আমরা এখানে কিছু গুড ফুড রাখতে চেষ্টা করি। যেমন অন্যান্য সময় আমরা খুব বেশি মাছ মাংস না খেলে এখানে মাছ মাংস রাখতে চেষ্টা করি। আমাদের টেন্ডেন্সি থাকে আমরা পরিমাণে বেশি খাই, এটা না করে পরিমিত পরিমাণে খেতে হবে। এখানে আরও কিছু আয়োজন থাকে, যেগুলো দেখা যায় কিছু মিষ্টান্ন থাকে। আর মিষ্টান্নের মধ্যে আমাদের একটু বেছে বুঝে শুনে খেতে হবে, মানে যা পেলাম তাই খেলাম ব্যাপারটা এমন না। কারণ এই ঈদের দিনগুলোতে আমাদের পরিপাকতন্ত্র কিন্তু বেশ দুর্বল থাকে, এটা আমাদের পরিপাকতন্ত্রের উপর একটা চাপ পড়ে। আমরা পরিপাকতন্ত্রকে সুস্থ রেখে নিজেরা সুস্থ থেকে যেন খাওয়া দাওয়া করতে পারি, সেভাবে আমাদের খাওয়ার প্ল্যানটা সাজাইতে হবে। তাই অবশ্যই আপনাকে ঈদের দিন উপলক্ষে আলাদা কিছু আয়োজন রাখতে হবে। আচ্ছা, এর পাশাপাশি যাদের ডায়াবেটিস থাকবে, এটা খুব সুস্থ স্বাভাবিক মানুষের জন্য, মানুষের অনেক রকম অসুখ বিসুখ থাকতে পারে। স্পেশালি যদি বলি কারো ডায়াবেটিক ব্যক্তি যদি থাকেন, তাহলে তাদের জন্য কিন্তু ব্যাপারটা আরও ভিন্ন হয়ে যাবে। তাদের তো খাবার সবসময় মেপে খেতে হয়। ডায়াবেটিক এমন একটা রোগ যেটা কখনো ভালো হয় না, কিন্তু ভালো রাখা যায়। আর ভালো রাখার প্রধান নিয়ামকই হচ্ছে আপনাকে পরিমিত পরিমাণে খাবার খেতে হবে। তো ডায়াবেটিক ব্যক্তিদের অবশ্যই মিষ্টি জাতীয় খাবার বন্ধ করতে হবে। কোনো ধরনের অল্প অল্প খাওয়া যাবে না। ঈদের দিন বলে অল্প খাবেন, এটা কিন্তু করা যাবে না। আমাদের বেশিরভাগ ডায়াবেটিক ব্যক্তি কিন্তু এই ভুলটা করে, ভাবে যে ঈদের দিন খুশির দিন একটু অল্প করে খাই। একটু কথা মাথায় রাখতে হবে, ঈদের দিন খুশির দিন মানে এই না যে আপনার শরীরে ক্ষমতা আবার ফিরে আসছে। আপনার শরীরে মিষ্টি জাতীয় খাবার কাজে লাগানোর কোনো ক্ষমতা নেই, তাই অল্প অল্প খাওয়া যাবে না। এছাড়া আপনি অন্যান্য যে খাবারগুলো খাবেন, খাবারের বলেছেন কোয়ালিটি বাড়াতে হবে। কোয়ালিটি বলতে ডায়াবেটিক ব্যক্তিদের খাবারের কোয়ালিটি হবে লো গ্লাইসেমিক ইন্ডেক্স, অর্থাৎ ডায়াবেটিক ব্যক্তিরা সবসময় লো গ্লাইসেমিক ইন্ডেক্সের ফুড খাবে। সেক্ষেত্রে যদি শর্করা হিসাবে বলি, মোটা সিদ্ধ চালে ভাত খেতে পারে, লাল চাল খেতে পারে, লাল আটা বা ওটস খেতে পারে, এর সাথে দুধ বাদাম এগুলো মিশিয়ে খেতে পারে। ওটস খেলে ওটসের সাথে সবজি ডিম দিয়ে রান্না করে ওকে স্পাইসি করে খেতে পারে। আপনি চাইলে এখানে সবচেয়ে বেটার হয় যদি আপনি বার্লি আটা খেতে পারেন, জবের আটা যেটা বলে। জবের আটার গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, এটা যে কোনো কার্বোহাইড্রেটের চেয়ে অনেক ভালো বলা যায়। তাই আসলে আমাকে আমার শারীরিক অবস্থা বুঝে খাবারের ধরনটা ঠিক করতে হবে। ঈদের খাবারে সচেতনতা গ্রহণ না করলে কী কী ধরনের সমস্যা দেখা দিতে পারে? ঈদের খাবারে যদি আমরা সচেতন না হয়, আসলে আমরা বলি খাবার হচ্ছে আমাদের জ্বালানি। প্রত্যেকটা মানুষের খাবারের একটা নির্দিষ্ট পরিমাণ চাহিদা থাকে। আমি যদি চাহিদার অতিরিক্ত খাবার খাই, তাহলে এই খাবারটি কিন্তু আমার শরীরে বিষের মতো কাজ করবে। যেমন আমরা বলি পানির অপর নাম জীবন, কিন্তু দেখেন একজন মানুষ যে পানিতে ডুবে মারা যায়, তার পোস্টমর্টেম রিপোর্টে কিন্তু লেখা থাকে যে অতিরিক্ত পানি পানের ফলে মারা গিয়েছে। মানে যেটার অপর নাম জীবন, সেটাও যদি আপনি অতিরিক্ত খান, সেটা কিন্তু আপনার মৃত্যুর কারণ হতে পারে। এই জন্য যেটা করতে হবে, সচেতনতা গ্রহণ করতে হবে খাবারের ব্যাপারে। ওই যে বলছিলাম, খাবারের কোয়ালিটি বাড়বে কিন্তু কোয়ান্টিটি বাড়বে না। এখানে এমন ঈদের আয়োজনে আমরা ট্র্যাডিশনালি এমন কিছু খাবার যোগ করি যে খাবারগুলো আমাদের পরিপাকতন্ত্র সহজে ডাইজেস্ট করতে পারে না। তখন দেখা যায় পরিপাকতন্ত্রে ব্যাড ডাইজেশন, অ্যাসিডিটি প্রবলেম, বুক জ্বালা পোড়া বা আলসারের মতো প্রবলেম যদি থাকে, তাদের আরও অস্বস্তিকর একটা পরিবেশ তৈরি হয়। আর কনস্টিপেশন তো একটা কমন ব্যাপার। ঈদ পরবর্তী খাবারে হয় কনস্টিপেশন অথবা লুজ মোশন। দেখা যাবে কারো কারো কনস্টিপেশন হচ্ছে, তো লুজ মোশন হচ্ছে। এটা কিন্তু আমাদের খাবারের তারতম্যের কারণেই হয়ে যাচ্ছে। এই জন্য যেটা করতে হবে, বিশেষ সতর্কতা গ্রহণ করতে হবে, যেটা ঈদের দিনে আপনাকে সহজ পাচ্য খাবার খেতে হবে, যে খাবারগুলো আপনার শরীর খুব সহজে নিতে পারে। এই যে আমরা রোজার সময় যে একটা লম্বা সময় না খেয়ে থাকি, এতে কিন্তু আমাদের পরিপাকতন্ত্রটা বেশ দুর্বল থাকে। এখন এর পরবর্তী সময়ে আপনি যদি এর উপর অধিক লোড চাপিয়ে দেন, তাহলে দেখা যায় এটা খাবারগুলোকে সে ভালো ডাইজেস্ট করতে পারছে না, তখন আমাদের কিছু সমস্যা হতে পারে। এখানে এমন কিছু খাবার রাখতে হবে যেগুলো প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার। যেমন এখানে আপনি কিছু শাক রাখেন খাবারে রেগুলার। ঈদের দিনে তো আমরা শাক খেতে অভ্যস্ত, কিন্তু কিছু শাক রাখেন, অল্প হলেও রাখেন। আপনি এখানে কিছু ফার্মেন্টেড ফুড রাখেন, যেমন হতে পারে একটা টক দই হতে পারে, মাঠা হতে পারে, বা টক দিয়ে তৈরি বিভিন্ন রকম লাচ্ছি হতে পারে। টক দইয়ের মধ্যে আপনি কিছু ফ্রুটস দিয়ে দেন, অল্প কিছু ফল দেন। আপনি যদি আপনার ডায়াবেটিসের সমস্যা না থাকে, 2 থেকে 1 চামচ মধু মিশিয়ে দেন, দিয়ে এটাকে ব্লেন্ড করে লাচ্ছি বানিয়ে খান। এতে দেখবেন আপনার পরিপাকতন্ত্রের ক্ষমতা বাড়বে, আপনার গাট ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়বে, আপনার ডাইজেশন পাওয়ার বাড়বে। এতে খাবার আপনি সহজে হজম করতে পারবেন, খাবারজনিত কোনো অস্বস্তি আপনার তৈরি হবে না। তাই আপনাকে অবশ্যই খাবারের ব্যাপারে সচেতনতাগুলো অবশ্যই গ্রহণ করতে হবে। একটু কথা মাথায় রাখতে হবে, একবারে বেশি না খেয়ে সারাদিনের খাবারটাকে কয়েক ভাগে ভাগ করে খেতে হবে। রোজার পরে ঘুমের তারতম্যের জন্য
কি ধরনের খাবার খাওয়া যেতে পারে? আমরা রোজার সময় আমাদের খাবার প্যাটার্ন, ঘুমের প্যাটার্ন, অফিস টাইম সব কিছু ভিন্ন থাকে। আর ১ মাস রোজা রাখার পরে যখন আমরা নতুন অভ্যাসে যাই, তখন দেখা যায় অনেকগুলো সমস্যার মধ্যে আমাদের ঘুমের সমস্যাটা একটু বেশি হয়। কারণ আমরা রোজার সময় ভোর ৩টা-৪টার দিকে উঠতে অভ্যস্ত ছিলাম। আবার এদিকে হয়তো আর্লি ঘুমিয়ে যেতে অভ্যস্ত ছিলাম। কিন্তু আমরা আর্লি ঘুমাবো, এখন দেখা যাচ্ছে আমরা ভোর ৩টা-৪টায় উঠছি না। ওই ৬টা, ৭টা, ৮টার মধ্যে উঠে যাচ্ছি। কিন্তু অভ্যাসবশত আমাদের কিন্তু রাতের বারবার ঘুম ভেঙে যায় এসব ক্ষেত্রে। তো এইজন্য আমাদের যেটা করতে হবে, এই সময় আমাদের কিছু খাবার বাছাই সচেতনতা আনতে হবে। আমরা যদি এমন কিছু খাবার খেতে পারি, যে খাবারগুলো আমাদের শরীরকে খুব ভালো মতো এনার্জি প্রোভাইড করবে, দ্রুত এনার্জি প্রোভাইড করবে, সাথে অন্যান্য ভিটামিন মিনারেলস এগুলো প্রোভাইড করলে তখন দেখা যাবে আমাদের এই ঘুমের তারতম্যটা কিন্তু হবে না। এমন কিছু খাবার আছে যেগুলো আমাদের ঘুম আনতে হেল্প করে, যেমন সব ধরনের ফার্মেন্টেড ফুড, টক দই বা টক দই তৈরি লাচ্ছি, পান্তা ভাত, যদি এই সময় কেউ পান্তা খায় না, বিভিন্ন রকমের শাক বা অনেক ফার্মেন্টেড প্রোডাক্ট পাওয়া যায়, সেগুলো আমরা যদি খাই তখন আমাদের গাট ব্যাকটেরিয়া বাড়ে, গাট ব্যাকটেরিয়ার সংখ্যা বাড়ে, আমাদের ডাইজেস্টিভ ক্ষমতা বাড়ে, তখন কিন্তু আমাদের ঘুমের জন্য যে হরমোন, এগুলো খুব ভালো কাজ করে বা এগুলো ভালো সিক্রেশন হয়। আরেকটা ব্যাপার হচ্ছে ডোপামিন নামে আমাদের শরীরে একটা হরমোন আছে, এটাকে সুখের হরমোন বলা হয়, আরও কিছু আছে। তো ডোপামিনটাই মেইন। তো ডোপামিন হরমোনটা তখনই সিক্রেশন হবে যখন আপনি সঠিক খাবারগুলো খাবেন। আপনি যদি এই সময় কোনো গুরুপাক খাবার আমরা যে বলি, যেমন বিভিন্ন রকম তৈলাক্ত খাবার, ভাজা পোড়া খাবার বা সহজে ডাইজেস্ট হয় না, এই ধরনের খাবারগুলো যদি আমরা খেতে থাকি, তাহলে ডোপামিন সিক্রেশনটা কিন্তু খুব কম হবে। তো সেক্ষেত্রে আপনার মনে অস্বস্তি, শরীরে অস্বস্তি থাকবে, আপনার ঘুমের তারতম্যটা ঠিক হবে না, ঘুমের ব্যাঘাত হবে। আরেকটা ব্যাপার একটু বলে রাখি, আমরা এই সময় যদি মিষ্টি জাতীয় খাবার খাই, মানে সরাসরি যদি মিষ্টি জাতীয় খাবার খাই, সেখানে কিন্তু ডোপামিনের তারতম্য হতে পারে। সেটা কেমন? আপনি যখনই মিষ্টি জাতীয় খাবার খাবেন, ডোপামিনটা অনেক বেশি সিক্রেশন হবে, মানে শরীর খুব বেশি খুশি হয়ে যায়। ডোপামিন যখন সিক্রেশন হবে, আপনি খুব ভালো লাগবে, আপনার নিজেরও খুব ভালো লাগবে। এবার যখনই মিষ্টি খাবারের রেসটা কেটে যাবে, ডোপামিন সিক্রেশনটা আবার একদম ডাউন হয়ে যাবে। মানে হঠাৎ করে অনেক পিক আপ পয়েন্টসে চলে যায় ডোপামিন সিক্রেশনটা, আবার হঠাৎ করে অনেক ডাউনে চলে যায়। তো এই যে দ্রুত একটা আপ ডাউন, এটার কারণে তখন আপনার কিছু অস্বস্তি হয়, হঠাৎ করে মাথা ব্যথা শুরু হতে পারে, মেজাজ খিটখিট হতে পারে, মাথা ভার ভার হতে থাকে। তো এই জন্য আপনি এই সময়গুলোতে সরাসরি চিনি বা চিনি জাতীয় খাবারগুলো খাবেন না, বা এগুলো তৈরি হয় এমন খাবারগুলো খাবেন না। তো আপনি যদি এই ব্যাপারগুলো একটু মেনটেন করতে পারেন, তাহলে দেখা যাবে আপনি খুব সহজেই কিন্তু ঘুমের সমস্যাগুলো বা ঘুমের ব্যাঘাতজনিত যে সমস্যা, এগুলো আপনি সহজেই কাটিয়ে উঠতে পারবেন। ঈদের দিনে সকালের খাবার কেমন হওয়া উচিত? আমরা সবসময় বলি যে মর্নিং শোজ দ্য ডে, মানে সকাল দেখলে বোঝা যায় দিন কেমন যাবে। তো একইভাবে আপনি সকালে আপনার শরীরকে যে খাবারটা দেবেন, শরীর ঠিক সেটা দেখে ডিসাইড করবে সে আপনাকে কতটা ভালো রাখবে। আপনি সকালে যদি শরীরের উপরে কিছু গুরুপাক খাবার চাপিয়ে দেন বা কিছু ব্যাড ফুড চাপিয়ে দেন, তাহলে শরীর ভাববে যে সারাদিন তাকে হয়তো এই খাবারগুলোই খেতে হবে বা নিতে হবে। তখন শরীর কিন্তু তার প্রিপারেশনটা এইটা অনুযায়ী নেবে। আপনি যদি সকালে শরীরকে খাবার না দেন, তাহলে শরীর কী করবে? তার মেটাবলিজম কমিয়ে দেবে। অর্থাৎ পরবর্তীতে আপনি যে খাবারগুলো খাবেন সেখান থেকে কিছু সমস্যা হবে। তাই সকালে এমন কিছু খাবার খেতে হবে যেখান থেকে আপনি একটা ব্যালেন্স নিউট্রিশন পাবেন, যেখানে প্রপার কার্বোহাইড্রেট পাবেন, যেখানে প্রোটিন পাবেন, গুড ফ্যাট পাবেন, সব ধরনের ভিটামিন মিনারেলস পাবেন। তো এই ধরনের একটা খাবার প্যাকেজ আপনি তৈরি করতে পারেন। তো ঈদের দিন হিসাবে আমরা হয়তো বলতে পারি যে আপনি সকালে রুটি খাবেন, আমরা রুটি খেতে অভ্যস্ত না। আপনি যেটা করতে পারেন, আপনি এখানে রুটির পরিবর্তে ঠিক আছে পরোটা খেতে পারেন। তবে পরোটা সয়াবিন তেলে না ভেজে আপনি একটু সরিষার তেল বা ঘি বা বাটার দিয়ে একটু ভেজে নিতে পারেন, এখান থেকে আপনি কিছু গুড ফ্যাট পাবেন। আপনি এর সাথে একটু ডিম রাখতে পারেন, ডিম ভাজি করে খাবেন না, সফট পোস্ট করে খাবেন, অথবা সিদ্ধ করে খাবেন। সিদ্ধ অনেকে খেতে অভ্যস্ত নবে, ঈদের দিনে পছন্দ করে না। আর সাথে অবশ্যই কিছু সবজি রাখবেন। আমি বারবার বলছি, ঈদের দিনে আমরা সবজিতে অভ্যস্ত না, কিন্তু অভ্যাস একটু চেঞ্জ করতে হবে। আপনার অভ্যাস যতক্ষণ না চেঞ্জ হবে, আপনার নিজের কোনো চেঞ্জ আসবে না। আপনার অভ্যাসগুলো যদি আগের মতোই থাকে, তাহলে আপনি আগের মতোই থাকবেন। আর অভ্যাসে যদি চেঞ্জ আসে, আপনার নিজের অনেক পজিটিভ চেঞ্জ আসবে। তাই ঈদের দিন হলেও কিছু সবজি রাখবেন, আপনার পছন্দের প্রিয় সবজিগুলো রাখেন, তাতে কোনো সমস্যা নেই। আচ্ছা, যদি আপনি পরোটা বা সবজি, ডিম এগুলো না খেতে চান, আপনি ডিমের পরিবর্তে এখানে ডাল খেতে পারেন, মাংস খান। ডিমের পরিবর্তে মাংস খান, তবে মাংসের ঝোলটা একটু কম খাবেন। আমরা সবসময় বলি ঝোল মানেই তেল, ঝোল মানেই মশলা। আপনি যত পরিমাণ তেল বা মশলা দিয়ে রান্না করেন, পুরোটাই ঝোলে থাকে। মশলা পরিপাককারী কোনো এনজাইম কিন্তু আমাদের পরিপাকতন্ত্রে নেই। আপনি দেখবেন, আপনি যখনই কোনো স্পাইসি খাবার খাচ্ছেন, আপনার শরীরে কিছু অ্যাসিডিটি প্রবলেম, বুক জ্বালাপোড়া এই ধরনের প্রবলেম হচ্ছে, তাহলে স্পাইসি সোর্স হিসাবে ঝোলটাকে বাদ দিয়ে আপনি শুধু মাংস খান। আপনি যদি পরোটা না খান, রুটি না খান, আপনি এখানে কিছু ভাত রাখতে পারেন, কিছু প্লেন পোলাও রাখতে পারেন,
বা কিছু সবজি খিচুড়ি রাখতে পারেন। একটু সবজি খিচুড়ি রাখেন, তার সাথে একটু মাংস বা ডিম, সালাদ এগুলো রাখেন। আপনি সবজির পরিবর্তে কিন্তু সালাদ খেতে পারেন। আপনি যদি মনে করেন যে সবজি খাবেন না, তাহলে আপনি একটু সালাদ রাখেন, শসার সাথে গাজর, টমেটো, গাজর এগুলো মিক্স করে রাখতে পারেন। আপনি চাইলে একটা লবণ, মরিচ, পেঁয়াজ দিয়ে অল্প করে মাখিয়ে নিতে পারেন। তবে আপনার যদি হাই প্রেশারের সমস্যা থাকে, তাহলে কিন্তু আপনি লবণ খাবেন না, লবণটা একটু বুঝে শুনে খেতে হবে। আপনি মাছ মাংসের ঝোলটা খাবেন না, আপনি এখানে কোনো স্পাইসি খাবার খাবেন না, কারণ এই খাবারগুলো আপনার ব্লাড প্রেশারকে বাড়িয়ে দেবে। ব্লাড প্রেশার বাড়লে আপনার হার্টের সমস্যাগুলো আরও বাড়বে। অর্থাৎ যাদের কার্ডিও প্রবলেম আছে, হার্টের অসুখ আছে, আপনার এই ধরনের খাবারগুলো বাদ দিবেন। পরোটা, ঘি, বাটার এগুলো বাদ দিবেন। আপনি এখানে গরু, খাসির মাংস বা রেড মিট যেটা বলে এগুলো খাবেন না। তবে আপনি রেড মিট খেতে পারেন। আপনি রেড মিট খেলে এমন মাংস খাবেন যেটা গায়ে কোনো চর্বি লেগে নেই, প্লাস হচ্ছে এখানে যে তেল, ঝোল যেগুলো থাকে একটু বাদ দিতে হবে। মিষ্টি জাতীয় খাবার খাবেন না, এটা আপনার কার্ডিও প্রবলেম বাড়াবে। এছাড়াও দেখা যায় জাস্ট সহজপাচ্য খাবারগুলো খাবেন। কিছু কার্ডিও ফ্রেন্ডলি কিছু খাবার আছে, আপনি সেই খাবারগুলো খেতে পারেন। আপনি যদি আপনার হার্টের অসুখ থাকে, আপনি ঈদের দিনে আপনি যদি একটা ডাব রাখেন, ডাব যদি আপনি না রাখেন, 2টা কলা রাখেন। আপনি স্বাভাবিক খাবারের পাশে 2টা কলা রাখেন বা কিছু টক ফল রাখেন। এগুলো কিন্তু পটাশিয়ামের খুব ভালো সোর্স। আমরা জানি পটাশিয়াম আমাদের হার্টের যে পেশি এইগুলোকে নিয়ন্ত্রণ করতে হেল্প করে। অর্থাৎ আমাদের হার্ট যে পার মিনিটে যে রিদম দেয় বা হার্টবিট আমরা যেটা বলি, এই হার্টবিটের রিদমটা ঠিক রাখতে পটাশিয়াম হেল্প করে। আপনি পটাশিয়াম সমৃদ্ধ খাবার খেলে কিন্তু আপনার প্রেশার কন্ট্রোলে থাকবে, প্লাস হচ্ছে আপনার হার্ট রেটটা ঠিক থাকবে, আপনার হার্টের অসুখ কন্ট্রোলে থাকবে। আপনি এখানে চা কফির পরিবর্তে আপনি গ্রিন টি খেতে পারেন। কফি কিন্তু ব্লাড প্রেশারকে দ্রুত বাড়িয়ে দেয়, কিন্তু গ্রিন টি ব্লাড প্রেশার কন্ট্রোলে রাখতে হেল্প করে, অর্থাৎ আপনার হার্টের স্বাস্থ্যে ভালো রাখতে হেল্প করে। তাই আপনার যদি হার্টের বা কার্ডিও প্রবলেম থাকে, আপনি এই ধরনের খাবারগুলো একটু অ্যাভয়েড করবেন। অনেক দেখা যায় একটা পরিবারে কিন্তু অনেক ধরনের মানুষ থাকে, শুধু ডায়াবেটিস আর হার্টের অসুখ থাকে ব্যাপারটা এমন না, কারো কিডনি প্রবলেম থাকতে পারে। তো কিডনির ক্ষেত্রে আপনি দেখা যায় সেকেন্ড ক্লাস প্রোটিনের সোর্সগুলো বাদ দিবেন। আপনি ডাল বা ডাল জাতীয় খাবার, সিমের বিচি, কাঁঠালের বিচি, বাদাম এই ধরনের বা এগুলো দিয়ে রান্না করা খাবারগুলো খাবেন না। এখানে ফার্স্ট ক্লাস প্রোটিন আমরা যেগুলো বলি, যেমন মাছ, মাংস, এগুলোর পরিমাণ আপনি আগের চেয়ে কিছুটা কমিয়ে নেবেন। এতে দেখবেন যে আপনার কিডনির ওপর লোডটা কম পড়বে। আর কিডনি রোগীর অবশ্যই আপনার নেফ্রোলজিস্টের সাথে একটু আলাপ করে নেবেন। তাই যেটা করতে হবে আপনাকে, এই খাবার ব্যাপারগুলোতে আপনি একটু মেনটেন করতে পারেন, তখন দেখা যাবে যে আপনি আসলে এই ঈদের দিনগুলোতে সুস্থ স্বাভাবিক থাকছেন অন্য আর দিনগুলোর মতোই। ঈদের দিন ভারী খাবারের পাশাপাশি কী ধরনের হালকা খাবার খাওয়া যেতে পারে? আমরা সবসময় বলি যে সারাদিনের খাবারটাকে কয়েক ভাগে ভাগ করে খেতে, অর্থাৎ আমরা আমাদের প্রধান 3টা মিল যেটা বলি, সকাল, দুপুর, রাত, এর মাঝে আমরা হালকা কিছু খাবার, হালকা স্ন্যাক্স বা নাস্তা খেতে বলি। আসলে এই ধরনের খাবারগুলো কি খাওয়া যেতে পারে এখানে? আমরা বেশিরভাগ মানুষই এই সময়গুলোতে বিভিন্ন রকম ডিপ তেলে ফ্রাই করা খাবার খেতে অভ্যস্ত, যেমন সিঙ্গারা, সমুচা, পুরি, এই টাইপের খাবারগুলো। আপনি এখানে একটু ওটসের স্যুপ বানিয়ে খেতে পারেন। ওটসের মধ্যে কিছু সবজি দেন, একটু ডিম বা চিকেন দেন, কিছু মশলা দিয়ে স্যুপ বানিয়ে নিতে পারেন। আপনি এখানে স্ন্যাক্স হিসাবে ক্যাশনাট স্যালাড রাখতে পারেন, শুধু মেয়োনিজটা এখানে দিবেন না। এর পরিবর্তে আপনি একটু লেবু দিতে পারেন বা অল্প একটু বাসায় তৈরি সস দিতে পারেন, সাথে অন্যান্য যে আইটেমগুলো থাকে সেগুলো দিতে পারেন। এই ধরনের একটু সালাদ খেতে পারেন। আপনি চাইলে এখানে একটু বেশি করে সবজি দিয়ে নুডলস বা পাস্তা করে খেতে পারেন। অর্থাৎ আপনি যে পরিমাণ নুডলস বা পাস্তা খাবেন, তার 50% সবজি বা চিকেন থাকতে হবে। অন্যান্য মশলা খুবই কম দেবেন। নুডলসের প্যাকেটের সাথে একটা মশলা দেওয়া থাকে, এটা আপনি কখনোই ইউজ করবেন না। আপনি চাইলে এখানে একটু টক দই দিয়ে লাচ্ছি বানিয়ে খেতে পারেন, বা সুগার ফ্রি করে একটু দুধের তৈরি খাবার, যেমন পায়েস বা অল্প সুগার দিয়ে পুডিং বা সুগার ফ্রি সেমাই, সুজি, এগুলো আপনি খেতে পারেন। এই খাবারগুলো খেলে কি হবে, আপনি একটা প্রধান খাবার থেকে আরেকটা প্রধান খাবার যেতে যেতে এটা আপনাকে ওই পর্যন্ত পৌঁছাতে হেল্প করবে। অর্থাৎ আপনি দুপুরে যে খাবারটা খেলেন, নর্মালি খাবারগুলোর আমাদের দেখা যায় শরীর প্রায় 3 থেকে 4 ঘন্টার মধ্যে প্রায় 70 থেকে 80% ডাইজেস্ট করে ফেলে। তা আপনি দুপুর 2টায় যদি দুপুরে খাবার খান, আবার রাত 8টা-9টার দিকে রাতের খাবার খাচ্ছেন, মাঝখানে যদি একটা হালকা খাবার দেন, তাহলে আপনি কোনো রকম খিদার অনুভূতি ছাড়াই আবার 8টা-9টার দিকে রাতের খাবারটা খেতে পারবেন। আমরা খিদা লাগার পরে যদি খাবার খাই, আমরা না চাইলেও নিজের অজান্তে বেশি খেয়ে ফেলি। কিন্তু খিদা লাগার আগে যদি খাই, তাহলে দেখা যায় আমরা পরিমিত পরিমাণে খেয়ে থেমে থাকতে পারি। তাই আপনাকে এই মাঝখানের নাস্তাগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এগুলো আপনাকে একটু বুঝে শুনে নিতে হবে। এখানে কোনো স্পাইসি অয়েলি খাবারের নাস্তাগুলো নিতে হবেন। আপনি যদি স্পাইসি কিছু খেতে চান, আপনি চিকেন গ্রিল খেতে পারেন, শিক কাবাব খেতে পারেন। এগুলোতে অন্য কিছু হেলথ ইস্যু থাকলেও, অর্থাৎ অ্যাসিডিটি বা এই ধরনের হেলথ ইস্যুগুলো থাকে না, বা ওজন বেড়ে যাওয়ার মতো হেলথ ইস্যুগুলো থাকে না। তাই আপনি চাইলে যদি মনে করেন এই ধরনের খাবারগুলো একটু রাখতে পারেন। তো আপনি তো ওভারঅল যদি সবগুলো বিষয় মেনে চলতে পারেন, তাহলে দেখবেন যে ঈদের দিনগুলো আপনি অন্যান্য দিনের মধ্যে খুব সুস্থ স্বাভাবিকভাবে কাটাতে পারছেন।